এনসিপি যোগ দিছে, আপনি এনসিপি ফাইনালি গিয়ে জামাতে যোগ দিল, এনসিপি নিয়ে কথা আছে, তাদের কিছুই নাই। এবং ফ্রম ডে ওয়ান তাদেরকে যথেষ্ট পরিমাণ হ্যারাস করা হয়েছে। আমি কিন্তু ফর গডসে আমি চিত্র দিচ্ছি, আমার কোনো পক্ষ মানে বর্তমান যে মাঠের যে চিত্র, হ্যাঁ সেটা বলছি। ফ্রম ডে ওয়ান যাদেরকে ইভেন শতাধিক ইন্টারভিউ হয়েছে এই সমস্ত ছেলে মেয়েদের, টাকা পাও কোথায়, কেউ কেউ আক্ষেপ করে বলছে আমরা একটা নতুন জামাও পরতে পারবো না। মানে তাদের আয়ের উৎস খুঁজছে সবাই, তাদের দুর্নীতির উৎস খুঁজছে। অন্তত গত 5ই অগস্টের পর থেকে 100 ইন্টারভিউ হয়েছে অন্তত। এবং জাদ্রের সাংবাদিকরা তাদের পিতৃতুল্য না হলে চাচা তুল্য, বড় ভাই তুল্য নাজেহাল করছে। তার মানে তাদের কেউ নাই, তাদের কিছুই নাই তারা বলছে। একইভাবে বাংলাদেশে কারো সিনায় একটু সাহস হয় নাই অন্যান্য বড় বড় দলের কোনো নেতার ইন্টারভিউ এনে জিজ্ঞেস করার যে আপনি কিভাবে চলেন। কেন এই পার্থক্যটা, কেন আমি শেষ করে দিচ্ছি, আপনি কাটলে হবে না। আমি বলছি ফ্রম ডে ওয়ান যেভাবে তাদেরকে হ্যারাস করা হয়েছে, বাংলাদেশে কোনো রাজনীতিতে এখনও ডাকার ক্ষমতা নাই। এবং বড় রাজনৈতিক দল যেমন কত পার্সেন্ট বেকার আমরা সবাই জানি। তো সেই কারণে বলতেছি এদের মোরাল কারেজটা খুব বেশি। যাদের মোরাল কারেজ বেশি তাদের 5 জনকে দেখলে 500 পালায়। এই যে আমি বলছি ওই জায়গাটা আসতেছে, সংঘর্ষের মাঠে তারা কিভাবে উইন করে, সেই উইন করার জায়গাটা হলো মোরাল কারেজ। নৈতিক সাহস কিন্তু একটা মারাত্মক ব্যাপার। তাহলে কোনো লড়াই হওয়ার কথা না। ওইখানে যদি সংঘর্ষ হয়, আমি বিএনপি যদি করি এত বড়, আমি চলে যাব, আমি মারামারি করবো না, বিকজ আই নো আমার ভোট কত। সুতরাং এই যে সংঘর্ষটা হচ্ছে, তারপরে তার সংঘর্ষের মাঠে অতি তুচ্ছ, তাদের কোনো শক্তি নেই, টিকে আছে শুধুমাত্র তাদের মোরাল কারেজের কারণে। আর এই মোরাল কারেজ দেখে যদি মানুষ এখন থেকে আরো 10 দিন যদি বাকি থাকে নির্বাচনের, যদি কোনো চেঞ্জ আইসে পড়ে, এনি মিরাকল ক্যান টেক প্লেস। ধন্যবাদ রেজাউল করিম রনি। মিরাকল দিয়ে আমরা শুরু করব, যে কথাটা উনি বলছেন, এবং নৈতিক সাহসের কারণে এই যে যাদেরকে আমরা সমীকরণের দিক থেকে পিছিয়ে রাখতেছি, যে সমপরিমাণ একটা সংঘর্ষের যে ঘটনা ঘটছে, এই বিষয়টা বলে দেবেন। জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, পলিটিক্স এন্ড অফ দ্য ডে একটা মোরাল অ্যাক্টিভিটি, এটা আমরা জানি, কিন্তু এই সংঘর্ষটা পার্টিকুলারলি গড়াচ্ছে মাঠে, তার আগেই কিন্তু সংঘর্ষ শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। কিভাবে ধরেন আপনার সংঘর্ষ, ভায়োলেন্স, পলিটিক্যাল ভায়োলেন্স কিভাবে ঘটে? পলিটিক্যাল ভায়োলেন্স ঘটে 2টা কারণে। যারা রাজ্যকে একদম অপোজিট ভিউ আমি দিব, সেটা হলো কেন? কারণ হলো আপনার ভার্চু অ্যান্ড ডিউটি, আপনার নীতি এবং আপনার কর্তব্য, 2টা যখন আলাদা হয় ভায়োলেন্সে শুরু হয়। উদাহরণ, বৌদ্ধ ধর্ম আমরা জানি পরম অহিংসা, ওম শান্তি ওম, জীব হত্যা মহাপাপ, কিন্তু রোহিঙ্গাদের উপর একদম ক্লিনজিং চালাইছে। শ্রীলঙ্কাতে গণহত্যার রেকর্ড আছে এবং অন্যান্য অনেক জায়গায় আপনি পাবেন। তো যখন এরকম একজন বৌদ্ধ লিডারকে প্রশ্ন করা হয় যে আপনি যেরকম গণহত্যা চালাচ্ছেন বা মানুষকে হত্যা করছেন, আপনারা তো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, এটা তো আপনার প্রিন্সিপাল, আপনি ধর্মগুরু হেঁটে কীভাবে করলেন? তখন তারা জবাব দেয় যে এইটা আমার নীতি, ভার্চু, কিন্তু আমি যেটা করছি এটা ডিউটি, আমি ডিউটি পালন করছি। ফলে সে ডিউটি পালন করতে কিন্তু কচুকাটা করতেছে, ক্লিনজিং করতেছে, তার ভিন্ন মতকে, বিরোধী পক্ষকে দমন করতেছে। ফলে নীতির জায়গায় কিন্তু সে ঠিক আছে, ভার্চু, জীব হত্যা মহাপাপ করা যাবে না, কিন্তু যখন ডিউটি করতে যাচ্ছে কচুকাটা করতেছে, ফলে এটা ভায়োলেন্সের জন্ম হয়। ফলে উনি নীতিকে যেভাবে দেখতেছে, ঠিক এখান থেকে ভায়োলেন্সের শুরু হয়, 1 নম্বর। 2 নম্বর হলো বাংলাদেশে এখন যে ভায়োলেন্সটা হচ্ছে, যেমন জামাতের নেতা মারা গেল আপনার এই 2 দিন আগে, শেরপুরের ঘটনার কথা বলছি। কিভাবে ঘটলো? ইস্তেহার, কার ইস্তেহার আপনি পাঠ করেন, কোন দলের ইস্তেহার, এবং সরকারি আয়োজন আপনার এখনও আমি জানি না জামাত ইস্তেহার দিচ্ছে কিনা, আমি জানি দেয় নাই। বিএনপির ইস্তেহার এখনও নাই। তারপরে ইস্তেহার পাঠের একটা আয়োজন, ওকে, সেখানে প্রশাসন বলল যে আপনারা তাহলে আলাদা আলাদা করে সিট ভাগ করেন। জামাতের লোকজন আগেই যায় সব সিট দখল করে ফেলছে। পরে বিএনপির লোকজন একটু দেরিতে গেল, যাওয়ার পর বললো যে আপনারা এবার ঠিক আছে আসছেন, বসার জায়গা নেই, আপনারা ভাগ করে বসেন। জামাতের লোক বললো না, ভাগ করবো কেন, সিট ছাড়বো না। শুরু হলো সংঘর্ষ। এর সাথে রাজনীতির কিন্তু কোনো সম্পর্ক নেই, মানে বিএনপি জামাতের রাজনৈতিক অবস্থানের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ সিট ভাগাভাগিকে কেন্দ্র করে, বসাকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত হইলে, আহত হওয়ার পরে জামাত নেতা একজনের মৃত্যু, এবং এই মৃত্যুটাকে পলিটিক্যালি ফ্রেমিং করা হচ্ছে কীভাবে, বিএনপি হত্যা করতেছে জামাতকে। কিন্তু ব্যাপারটা কিন্তু হইল, হ্যাঁ, যেই পরিবার বাবা হারাইছে, যেই পরিবার স্বামী হারাইছে, তার কাছে কিন্তু দাঁড়িপাল্লা ধানের শীষের কোনো মূল্য নাই। সে কিন্তু তার বাবা হারাইল, নির্বাচন আসবে যাবে, কিন্তু সে তার বাবা ফেরত পাবে না। ফলে আপনারা মানুষের জীবন, এবং ওই প্রার্থীকে বলা হয়েছে আপনারা এদিক দিয়ে যায় না, ওদিক দিয়ে যান। ওই জামাতের ওই প্রার্থী বলছে কর্মীর জীবনের কোনো পরোয়া করেন, মৃত্যু হইলে আমি এদিক দিয়ে যাব। ফলে এই যে অ্যারোগেন্সি, পাশাপাশি বিএনপির লোকজন
সেটা ঠেকানোর জন্য সশস্ত্র অবস্থান নেওয়া, আপনার ইট পাটকেল আপনার দেশীয় লাঠি ঠেঙ্গা দা নিয়া হাজির। তো ফলে এবং ওইখানে প্রশাসন ছিল, তার মানে এটা ঘুরতে দেওয়া হয়েছে। এবং এই ঘটনা কিংবা প্রশাসনের শীর্ষ ক্ষমতা নাই ফেরানোর সক্ষমতা, এটা যে কোনো বললে আপনি বলতে পারেন, কিন্তু এটা তো ঘটার কথাই ছিল না। আপনি প্রথমেই তো আপনি মাইনা নেবেন, এই যে আপনি মানলেন না, আপনি যে সিট ভাগ করতে রাজি হইলেন না, সব যে 100 দখল করে ফেলেন, এটা কোথা থেকে আপনি পাইলেন? এই অনুপ্রেরণা কি? এই অনুপ্রেরণা হইল সোশ্যাল মিডিয়াতে আপনি কোটি কোটি বট আইডি, হাজার হাজার ফেক অ্যাকাউন্ট, হাজার হাজার ফেক ফেসবুক পেজ, এগুলোর মধ্য দিয়ে যখন আপনি দেখেন যে চারদিকে তো আপনি খালি, জামাত ছাড়া তো আর কিছু নাই, জামাত সবচেয়ে জনপ্রিয়, কিসের 7-8%, 100% জামাত। সোশ্যাল মিডিয়াতে যে কোনো পোলিংয়ে জামাতের সাথে অন্য যে কোনো দলের ভোটের ব্যবধান কত? 90 বনাম 10%, 90 ভাগই জামাত জনপ্রিয়। ফলে এই যে ফেক একটা সাইকে আপনি তৈরি করছেন আপনার সংগঠনদের মধ্যে, আপনার সংগঠকের অনুসারীদের মধ্যে, ফলে তারা মাঠে যায় মনে করছে চারদিকে তো আমার। ফলে বিএনপির লোকরা কেন সে 50টা ভাগাভাগি করে বসবে? বার্তাই দিচ্ছে না বিএনপিকে, সে অ্যাটাক করতে যাচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মারামারি হচ্ছে, মারা যাচ্ছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে। আপনি বলতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যখন ধরেন, যেমন আপনি যদি জামাতের সমালোচনা করেন তাহলে আপনি নিরপেক্ষ না, আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। আপনি কি পয়েন্টে সমালোচনা করেন সেটা কোনো জবাব দিবে না। আপনি দেখতে কালো, আপনার শিক্ষা কি, আপনার অন্য মানে আপনার বডি শেমিং যেভাবে করে, আর নারী হইলে তো কোনো কথাই নেই। ফলে এই যে আপনার মানে ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্সি ফার্স্ট, কোনোরকম কোনো টলারেন্সির বালাই নেই। এবং সত্য মিথ্যাকে একসাথে করে, বক্তব্যকে টুইস্ট করে, কাট পেস্ট করে, এবং যে কোনো বক্তব্য, এবং সোশ্যাল মিডিয়া, আমি শেষ করি এখানে, সোশ্যাল মিডিয়াতে আপনি যাবেন, যে কোনো বক্তব্য যে আমাদের, তার লক্ষ লক্ষ ফটোকার্ড আপনি পাবেন, একটাও সত্য না। সত্য মিথ্যার মিশ্রণে একটা পলিটিক্যাল ন্যারেটিভ, যেটাকে পলিটিক্যাল ট্রুথ, মিথ্যার চেয়ে ডেঞ্জারাস। হাসিনা যেটা করতো, ঠিক একই কাঠামোতে সে যখন নিয়ে যাচ্ছে, তখন তার যে 7%-8% সমর্থক, সে আর 7%-8% থাকতেছে না। সে নিজেকে মনে করে সর্বব্যাপী, সেই বাংলাদেশ, আর কেউ কিচ্ছু নেই। কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। মাঠে তো আপনি সংগঠন হিসেবে খুবই দুর্বল। আপনি শুধুমাত্র ন্যারেটিভের উপর নির্ভর করে আগাচ্ছেন, আপনার ফ্যানাটিক একটা আপনার হুজুগের উপর ভিত্তি করে আগাচ্ছেন, কিন্তু মাঠে তো আপনার কোনো সংগঠন নেই। ফলে মাঠে যখন আপনি যাচ্ছেন, মারতে গিয়ে মার খাইয়ে আসতেছেন। ধন্যবাদ রনি, যে ফেক আইডি এবং সোশ্যাল মিডিয়া, এই যে এত সব অপপ্রচার যেটা নিয়ে আসছেন, এটা হচ্ছে মূল কারণ। আমি আরেকটা বিষয় একটু রাজ্জাকে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে তারেক রহমান যেটা বলেছেন, নির্বাচন বাঞ্চার একটি মহল ভেতরে বাইরে ষড়যন্ত্র করছে, এবং জামাতের আমির একটা শফিকুর রহমান বলেছেন নির্বাচন ঘিরে আলামত ভালো না। আমার কাছে এই যে শঙ্কার যে জায়গা, আপনি যে বিষয়টা শুরুতে বললেন যে তেমন কিছু দেখছেন না, কিন্তু আমলে নিচ্ছেন আপনার বিষয়টা, এই শঙ্কার জায়গাটা বড় দুই, মানে এখন প্রেক্ষাপটে বড় যে দুই দল, তাদের মধ্যে তৈরি হয়েছে। এটা কেন? ধন্যবাদ আপনাকে। আমি জামাত নিয়ে কতগুলো কথা রনি সাহেব বলছে, আমি সেই বিষয়ে কথা বলবো না। এই কারণে বলবো না, 1 নম্বর, আমি জামাতের প্রতিনিধিত্ব করি না। 2, আমি এটা রিপ্লাই দিতে চাই না, কারণ তাদের কেউ নাই এখানে। এখন রনি ভাইয়ের আরেকটা কথা বলি, সে কতগুলো ফেক আইডির কথা বলছে। তা ফেক আইডি তো রনি ভাই বুঝে, সাধারণ লোক নাই বুঝুক। সাধারণ লোক নাই বুঝুক, উনি বোঝেন, বিএনপির লোকে বোঝে, সকলেই বোঝে যে ইট ইজ নট রিয়েল। ইট ইজ নট, যদি রিয়েল হয় সংঘর্ষ হবে কেন? তারা তো শক্তিতে বড়, এটা তো রিয়েলিটি না। গুজব তো গুজব, না না, বোঝার আগে ঘটনা ঘটে যায়। গুজব বলছি না, মাঠে যে লড়াইটা হচ্ছে, সেই লড়াইটায় তো জামাতের অস্তিত্ব থাকার কথা না, আমি সেটা বলছি। কিন্তু সেখানে সংঘর্ষ হওয়ার পর টিকে থাকে, দুইজনই সার্ভাইভ করতেছে। তো এটা যদি ফেক হয়, তাহলে মাঠে শক্তিটা আসলো কিভাবে? মাঠে কোথেকে আসলো? দ্যাট ইজ দ্য রিয়েলিটি। অফকোর্স ফেক না। ওই যে মোরাল কারেজ, আমি বারবার বলছি, তাদের কিন্তু লোক নাই মোরাল কারেজ। মোরাল কারেজটা আপনি দমাইতে পারবেন না। আপনি যদি একবার হয় থাকবো নয় মরবো, এখানে যদি আপনি টিকে থাকেন, এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, তাহলে দেখবেন আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চাওয়া পাওয়া নাই। আমরা কিন্তু ভালোভাবে সার্ভাইভ করব। আমরা সেই বিষয়টা একদম ক্লিয়ার। আমি একটু এবার শঙ্কার জায়গাটা শুনবো আপনার কাছ থেকে। দেখেন, দুজন দায়িত্বশীল ব্যক্তি বলছেন, তাদেরকে নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাই না। তারপরেও আপনি ষড়যন্ত্র দেখছেন, তারেক রহমান সাহেব বলছেন, আর আমির সাহেব কি বলছে? বললেন যে জামাতের এই নির্বাচন ঘিরে যে আলামত, সেটা ভালো না। ভালো না, এই দুজনকেই ব্যাখ্যা দিতে হবে। কারণ আপনি দেখতেছেন ষড়যন্ত্র, ইউ মাস্ট ডিসক্লোজ ইট। আমি মনে করি আপনি যে চান যে একটা ভালো নির্বাচন হোক, তাহলে ষড়যন্ত্রটা কি সেটা কি বলা উচিত না? এবং সেটা নিয়ে দরকার, আজকে তারেক রহমান সাহেব যে পজিশনটায় আছেন, সে কিন্তু বলতে গেলে বাহ্যিকভাবে আমরা দেখতেছি ড্রাইভিং সিটে বসে আছেন মোটামুটি।
যে তার প্রোটোকল তার সবকিছু মিলাইলে মনে হয় যে ইয়েস আমরা মোটামুটি বলছেন কেন, আমরা তো একদম না না আপনি তো শুনেন রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনাকে ওইভাবেই থাকতে হবে। এটা হলো জেন্টলম্যানের হিসাব আমি মনে করি। আমি বলে দিব উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন না সে জায়গা না, আমি পার্টি পরিচালনা আমি আমি ওটাই তো বললাম ড্রাইভিং সিট বলতে শুধু আমি বিএনপি বলছি না, পুরা বাংলাদেশ। আচ্ছা, সেটা ক্লিয়ার করবেন তো। হ্যাঁ, উনি পার্টির চিফ হিসাবে সেটা ক্লিয়ার করা ছিল। উনি এমন জায়গায় বসে আছেন, একটা ড্রাইভিং সিটে বসে আছেন, এবং ওনার কথার এখন গুরুত্ব আছে, ওজনও আছে। হি মাস্ট ডিসক্লোজ। মানে আপনার কথা হচ্ছে বড় দুই দলের দুই প্রধানকে এটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করতে হবে ডেফিনেটলি, এবং জামাতের আমিরও বলতে হবে আপনি যে কি আলামত দেখছেন, এই ভেগ টার্মে কথা বলবেন না। রাজ্জাকি ভাই একদম ক্লিয়ার। আমি আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এইসব সহিংসতা বন্ধে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি দেখছেন? এই যে যাদের উপর এত আমাদের আস্থা, এত কিছু, নির্বাচন কমিশন আমাদেরকে শান্তিপূর্ণ বস্তুনিষ্ঠ একটা নির্বাচন উপহার দিবেন, তাদের ভূমিকাটা এখন তো কি দেখছেন? বাংলাদেশে এই ডায়লগের বয়স 57 বছর। একদম একদম বাংলাদেশের রাজনৈতিক দলদের প্রতিশ্রুতি দেওয়ার বয়স 57 বছর। বাংলাদেশের জামাতের সাথে বিএনপির সখ্যতা, জামাতের সাথে আওয়ামী লীগের সখ্যতা, তার বয়সও 57 বছর। সুতরাং আপনি যে কথাগুলো বলতেছেন, নির্বাচন কমিশনে কি কোনো শক্তি আছে? নির্বাচন কমিশনের শক্তি কোনটা? প্রশাসন। এই প্রশাসনই তার আন্ডারে যায়। নির্বাচন কমিশনের শক্তি কোথায়? না এই প্রশাসন, তো প্রশাসন সেটা দিয়ে কাজ করবে তারা। প্রশাসন, হ্যাঁ, তো প্রশাসন যে কাজ করবে, আপনি নির্বাচন কমিশনের দিকে তাকান। আমরা জাতীয় যে কতগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে কিছুদিন আগে, সেখানে আমরা এখানে কিন্তু সবাই বলছি, মানে ছাত্র সংসদের কথা হ্যাঁ, বলছেন, ছাত্র সংসদের, সেখানে আমরা সবাই বলছি যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচনে কোনো প্রভাব পড়ে না। হ্যাঁ, অনেকে বলছে, অনেকে কেন, সবাই বলছে, সবাই। তাহলে উনি শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচনটা যে বাতিল করলেন, কি বলে? যে জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না। কেন? নির্বাচন শব্দ লেখা থাকলে ওটা মালিক আপনি। কোন আইনে বন্ধ করছে? তার কোনো রাইটই তো নাই। কারণ আপনার ওখানে কি এসপি ব্যবহার হবে, আপনার এখানে টিএনও ব্যবহার হবে, ইউএনও ব্যবহার হবে, থানার ওসি ব্যবহার হবে। কেন বন্ধ করলেন আপনি? কার ইঙ্গিতে বন্ধ করছেন আপনি? তার মানে কি? এবং উনি যে বক্তব্যটা রাখছিল যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে প্রভাব না পড়ে, এই জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে অন্যান্য সব নির্বাচন বন্ধ করেন। তার মানে কি? প্রভাব পড়ে বা পড়তো। তাহলে আপনি বন্ধ করলেন কেন? আপনি নির্বাচনটা বন্ধ করলেন কেন? টোটালটা ইল্লিগাল। এই যে একটা ইল্লিগাল কার্যকলাপ নির্বাচন কমিশন করতেছে, কোনো বাংলাদেশে কেউ চ্যালেঞ্জ করুক আমাকে, নির্বাচন কমিশনকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে আপনি পারেন কিনা, কোন আইনে করছেন? কই, কেউ তো কোনো কথা বলেনি। যেখানে বলা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কোনো ইম্প্যাক্ট নাই, তাহলে তো দায়িত্বশীল বড় বড় রাজনৈতিক দলও বলা উচিত ছিল না এটা বন্ধ হবে না। কিন্তু এটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত নিয়ে গেছে কেউ। তার মানে কি? ইম্প্যাক্ট ইজ দেয়ার। সুতরাং আপনি তো ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছেন তখনই। এই নির্বাচনটাকে বন্ধ করার মানি টু সাম এক্সটেন্ট আমি মনে করি ইঞ্জিনিয়ারিংয়ের অংশ। সুতরাং আমি খুবই চিন্তিত এবং সন্দিহান। এই যে শঙ্কা, নির্বাচন কমিশনের রাইট নেই, সে নির্বাচন বন্ধ করে দিল, ওইদিকে তারেক রহমান সাহেবের ষড়যন্ত্র দেখছেন, আর জামাতে আমির দেখতেছেন নানান বিষয়, সব কিছু মিলে ওনারা যখন শঙ্কা বলতেছেন, আমি একটা সাধারণ লোক, আমার কাছে কোনো ইনফরমেশন নাই, আমি তো শঙ্কার মধ্যেই থাকবো।